হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে বীর্যশুল্কা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বীর্যশুল্কা গল্পটাকে তোমাদের এক্সপ্লেন করেছি। তো আজকে সেই গল্পের প্রশ্ন উত্তরগুলো দেব। তা এখানেও যথারীতি অনেকগুলো প্রশ্ন আছে, সেই জন্য দুটো ভিডিওতে ভাগ করে তোমাদের দেব। তো তার আগে তোমরা খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো, তোমরা কোয়েশ্চেনগুলো টুকে নাও, তারপরে তোমরা আমার এগুলো শুনে নাও আমি কিভাবে আনসারগুলো বলছি, তারপর নিজেদের মতো করে এই উত্তরটা তোমরা লিখে ফেলো। তাহলে আমি শুরু করছি। প্রথমে কিন্তু আমি কিছুটা দেব, 8টা কোয়েশ্চেন মতন তার উত্তর দেব, তারপরের ভিডিওতে আমি আর বাদবাকিটা উত্তর দেব। ঠিক আছে? তাহলে তোমরা রেডি তো? আমি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন এই আশ্চর্য? ক, কার লেখা, কোন রচনার অংশ? খ হচ্ছে বক্তা কে, গ হচ্ছে প্রসঙ্গ কি, আর ঘ হচ্ছে কথাটির তাৎপর্য লেখো। ক হচ্ছে কার লেখা, কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বীর্যশুল্কা গল্পের থেকে নেয়া। খ হচ্ছে বক্তা কে, বক্তা হলেন তক্ষশিলার রাজকুমারী সুমিত্রা। আর গ হচ্ছে প্রসঙ্গ কি, রাজকুমারী সুমিত্রা খুব সুন্দরী ছিলেন এবং তেজস্বিনী নারী। তার রূপে মুগ্ধ হয়ে নানা দেশ থেকে রাজপুত্ররা বিয়ে করতে আসতেন, কিন্তু রাজকন্যার দর্পের কাছে হার মেনে তারা ফিরে যান। তাদের কোমরে থাকে রত্নখচিত তরোয়াল, আর মুকুটে হিরেই ঝকঝক করছে, কিন্তু রাজকন্যার কোনো রাজপুত্রকেই মনে ধরে না। তার কাছে এদের মোমের পুতুল বলে মনে হয়। এই প্রসঙ্গেই তিনি এই উদ্ধৃত অংশটা বলেছেন। আচ্ছা, এবার হচ্ছে ঘ, কথাটির তাৎপর্য লেখো। রাজকুমারী সুমিত্রা নিজে অপরূপ সুন্দরী হলেও তিনি রূপের কদর থেকে গুণের কদরই বেশি করেন। তিনি অর্থলোভীও নন, তাই রাজপুত্রদের বাইরের চাকচিক্যকে তিনি অত গুরুত্ব দেন না। তিনি পুরুষদের বীরত্বকেই মূলত প্রাধান্য দেন। সেটা শুধু শারীরিক নয়, মানসিক গুণও থাকতে হবে। তাই তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসা রাজপুত্রদের মোমের পুতুল বলে মনে হয়, এবং সূর্যের তাপে মোম যেমন গলে যায়, এদেরও বাহ্যিক আবরণ যেটা, সেটা প্রকৃত বীরের সামনে সেটা গলে যেতে বাধ্য। আচ্ছা, এবার আসছি আমি 2 নম্বর প্রশ্নে। আমি প্রতিজ্ঞা করেছি বীর্যশুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব। ক, বক্তা কে, বীর্যশুল্কা কি, খ হচ্ছে প্রসঙ্গ কি, গ হচ্ছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। ক হচ্ছে বক্তা কে, বক্তা হচ্ছে তক্ষশিলার রাজকুমারী সুমিত্রা, তিনি সুন্দরী ও তেজস্বিনী মহিলা। আর বীর্যশুল্কা কি না, বীর্যশুল্কা হলো যে পুরুষ বীরত্বের মাধ্যমে নারীকে জয়লাভ করতে পারবে। আর প্রসঙ্গ কি না, রাজকুমারী সুমিত্রার 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে তার রাজা রুদ্রপ্রতাপ, তার বাবা, তার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে চাইলেন। রাজকুমারী খুব সুন্দরী এবং স্বাধীনচেতা নারী। তার বাবা স্বয়ংবর আয়োজন করার কথা বলায় তিনি সেই প্রস্তাবে সায় না দিয়ে তিনি বললেন যে তিনি বীর্যশুল্কার মাধ্যমে বিয়ে করবেন। তিনি যাকে বিয়ে করবেন তিনি শূদ্র বা চণ্ডাল কিছু হলেও তার কিছু যায় আসে না, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ওই উপরোক্ত অংশটি, উপরের উদ্ধৃতিটি বলেছিলেন। গ হচ্ছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। রাজকুমারী সুমিত্রা নিজে রূপবতী ও গুণবতী হলেও তিনি চান যে পুরুষ বীরত্বের মাধ্যমে তাকে জয়লাভ করবেন, তিনি তাকেই বিয়ে করবেন। রাজকন্যা অর্থলোভী নন, তাই তিনি রাজা বা রাজপুত্রের পরিবর্তে শূদ্র বা চণ্ডাল বীর পুরুষকেও বিয়ে করতে চান। তিনি রূপ এবং অর্থের থেকে বীরত্বকে অনেক বেশি প্রাধান্য দেন। 3 নম্বর হচ্ছে বর্মাবৃত শূলধারী প্রতিহারীরা তার সঙ্গে এঁটে উঠতে পারছে না। ক হচ্ছে কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? খ, কথাটির তাৎপর্য লেখো। ক, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? রাজকন্যা সুমিত্রার বিয়ের জন্য তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপ স্বয়ংবর সভা ডাকেন। অনেক রাজা আর রাজপুত্রেরা এই স্বয়ংবর সভায় যোগদান করেন, কিন্তু রাজকন্যার কাউকেই পছন্দ হয় না। রাজকুমারী চান তিনি বীর্যশুল্কায় যে জিতে নেবে
যে জিততে পারবে তিনি তাকেই বিয়ে করবেন, তা সে শূদ্রই হোক বা চণ্ডালই হোক। তখনকার দিনে শূদ্র বা চণ্ডালকে কেউ নিচু চোখে দেখতেন না। তিনি প্রতিজ্ঞা করেন যে পুরুষ বাহুবল, হৃদয়বল এবং বুদ্ধিবলে তাকে জয় করবেন, তিনি তাকেই বরমাল্য দেবেন। রাজ্যে রাজ্যে ঘোষিত হয়ে গেল এই কথা। এরপর একদিন একজন যুবক খুব দিন বেশে সেই রাজপ্রাসাদে ঢুকতে চাইল, কিন্তু প্রহরীরা তাকে আটকে রাখার চেষ্টা করলেও যুবকটা এমনভাবে হাত পা চালাচ্ছিল যে প্রহরীরা তার সঙ্গে এটে উঠতে পারছে না। এই প্রসঙ্গেই উক্তিটা করা হয়েছে। আর খ হচ্ছে কথাটির তাৎপর্য লেখো। রাজকুমারী সুমিত্রার প্রতিজ্ঞা কোনো পুরুষই পূর্ণ করতে পারছেন না। সেই সময় নিরস্ত্র এক যুবক প্রতিহারীদের বাধার বিরুদ্ধে যেভাবে লড়াই করছে তা সত্যি দেখার মতো। এতে সেই যুবকটির শারীরিক শক্তিরও পরিচয় পাওয়া যায়। এরপরে আসছি 4 নম্বর। না মহারাজ, আমি অর্থ চাই না, অর্থের আমার প্রয়োজন নেই, আমি অন্য এক মহার্ঘ রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি। ক বক্তা কে? খ হচ্ছে কার কোন প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন। গ বক্তা কোন মহার্ঘ রত্নের কথা বলেছেন। ঘ হচ্ছে বক্তা কি সেই রত্ন লাভ করতে পেরেছিলেন। উম হচ্ছে আলোচ্য অংশে চণ্ডের কী চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ক হচ্ছে বক্তা কে? বক্তা তালিবনশ্যাম সমুদ্র মেঘলা বঙ্গভূমির রাজপুত্র চন্দ, কিন্তু তিনি এখানে চণ্ড নামে পরিচয় দিয়েছেন এবং তিনি যে রাজপুত্র সে পরিচয় তিনি দেননি। খ হচ্ছে কার কোন প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন। তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপ যুবকটির দিন বেশ দেখে অবাক হয়েছিলেন এবং ভেবেছিলেন যুবকটি বোধহয় আর্থিক সাহায্যের জন্য তার কাছে এসেছে। তখন তিনি তাকে আর্থিক সাহায্য লাগবে কি না এই প্রশ্ন করলে চণ্ড প্রত্যুত্তরে উদ্ধৃত অংশটি বলেন। আচ্ছা, গ হচ্ছে বক্তা কোন মহার্ঘ রত্নের কথা বলেছেন। রাজার প্রশ্নের উত্তরে চণ্ড বলেন যে তিনি রাজকুমারী সুমিত্রাকে বীর্যশুল্কায় জয় করে লাভ করতে চান। এখানে তিনি রাজকুমারী সুমিত্রাকে মহার্ঘ রত্ন বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এবার আসছি বোধহয় ঘ। হ্যাঁ, বক্তা কি সেই রত্ন লাভ করতে পেরেছিলেন। হ্যাঁ, চণ্ড সেই মহার্ঘ রত্ন লাভ করতে সমর্থ হয়েছিলেন। তিনি রাজকুমারীর দেয়া 3টি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে রাজকুমারীকে লাভ করতে সমর্থ হন। প্রথম পরীক্ষায় রাজকন্যা হাতের মুঠোর মধ্যে একটা মুক্ত রেখেছিলেন, তিনি সেটা সহজেই বের করে ফেলেন। দ্বিতীয় পরীক্ষাতেও স্ফটিকের দেয়ালের ভেতরে যে সোনার কলসটা রাখা হয়েছিল সেটাকে তিনি তীরবিদ্ধ করতে সক্ষম হন। আর তৃতীয় পরীক্ষায় রাজকুমারীর বেদিতে আসার আগেই তিনি তার অঙ্গস্পর্শ করেন। এভাবেই শর্ত পূরণের মাধ্যমে চণ্ড রাজকুমারী সুমিত্রাকে লাভ করতে সমর্থ হন। আলোচ্য অংশে চণ্ডের কী চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চণ্ডের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হলো তিনি অসাধারণ বীর হয়েও খুব দরিদ্র পোশাকে তক্ষশিলায় আসেন। তিনি বীর হলেও অহংকারী নন। তিনি শেষ পরীক্ষায় সুমিত্রাকে জয় করার আগের মুহূর্তে তিনি বলেছিলেন আমি পরাজয় বরণ করতে রাজি আছি যদি রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি না হন। তার মানে হচ্ছে যদি রাজকুমারী অপছন্দ করেন তাহলে তিনি হেরে যেতেও রাজি আছেন। এভাবেই চণ্ডের মানবিকতা ও মহানুভবতার পরিচয় পাওয়া যায়। শুনে 5 নম্বর প্রশ্ন। শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল। ক কুমারী বলতে কার কথা বলা হয়েছে। খ হচ্ছে কুমারী কার কথা শুনেছিল এবং কথাটা কী ছিল। গ হচ্ছে বক্তব্যটির প্রসঙ্গ সম্পর্কে লেখো। আর ঘ হচ্ছে কুমারীর মুখ লাল হয়ে উঠল কেন। ক কুমারী বলতে কার কথা বলা হয়েছে। কুমারী বলতে তক্ষশিলার রাজকুমারী সুমিত্রার কথা বলা হয়েছে। খ হচ্ছে কুমারী কার কথা শুনেছিল এবং কথাটি কী ছিল। রাজকুমারী সুমিত্রা চণ্ডের কথা শুনছিলেন। কথাটি হলো এই যে ওই দিন বেশধারী চণ্ড রাজকুমারীকে বীর্যশুল্কায় লাভ করতে চান এবং তিনি রাজকুমারীকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিয়ে করতে চান। এই কথাটা শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠেছিল। গ হচ্ছে বক্তব্যটির প্রসঙ্গ সম্পর্কে লেখো। বঙ্গদেশের রাজপুত্র চন্দ নিজের পরিচয় গোপন করে চণ্ড নামে দিন বেশে তক্ষশিলার রাজপ্রাসাদে প্রবেশ করতে চান, কিন্তু রাজার প্রহরীরা তাকে বাধা দেয় এবং তাকে বেঁধে ফেলে। রাজসভায় এই অবস্থায় আসতে দেখে রাজা মনে করেন সে হয়তো কোনো আর্থিক সাহায্য পাওয়ার জন্য এসেছে, কিন্তু চণ্ড তা প্রত্যাখ্যান করে বলেন যে তিনি বীর্যশুল্কায় রাজকুমারীকে লাভ করতে চান। এই প্রসঙ্গেই রাজকুমারীর মুখ লাল হয়ে ওঠে। ঘ কুমারীর মুখ লাল হয়ে উঠল কেন। রাজকুমারী সুমিত্রা
যখন দিনবেশী চণ্ডর মুখ থেকে শোনেন যে তিনি বীর্যশুল্কায় রাজকুমারীকে লাভ করতে চান, তখন তিনি খুব অবাক হয়ে যান এবং খুব অপমানিতও বোধ করেন। কারণ এই ধরনের একটা গরিব মানুষ তাকে বিয়ে করতে চান এবং তাকে দেখে একবারও মনে হচ্ছিল না যে তিনি বীরপুরুষ। তাই রাগে তার মুখ লাল হয়ে ওঠে। 6 নম্বর, এটাকে সভার বাইরে নিক্ষেপ করো। বক্তাকে কাকে আদেশ করেছেন? খ, এটাকে বলতে কাকে বোঝানো হয়েছে? পরিচয় দাও। গ, তাকে বাইরে নিক্ষেপ করতে বলেছেন কেন? ঘ হচ্ছে এর ফল কি হয়। ক হচ্ছে বক্তা কে আর কাকে আদেশ করেছেন? উদ্ধৃত অংশের বক্তা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বীর্যশুল্কা গল্পে তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপ। তিনি সবচেয়ে শক্তিশালী প্রতিহারী মকরকেতুকে আদেশ করেছেন। খ হচ্ছে এটাকে বলতে কাকে বোঝানো হয়েছে? পরিচয় দাও। এটাকে বলতে চণ্ডকে বোঝানো হয়েছে। চণ্ডের পরনে সাধারণ জামাকাপড়, মাথায় কোনো মুকুট নেই, হাতেও কোনো অস্ত্র নেই। রক্ষীরা রাজসভায় প্রবেশ করতে না দিলে ধস্তাধস্তিতে তার পোশাক ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে পেশিবহুল দোহারা চেহারা তার ভেতর থেকেই নজরে আসে। মাথায় কোকড়ানো চুল কাঁধ পর্যন্ত, মুখে একটা খামখেয়ালি ভাব, গায়ের রঙও একটু শ্যামলা। গ হচ্ছে তাকে বাইরে নিক্ষেপ করতে বলছেন কেন? চণ্ডকে বাইরে ফেলে দিতে বলেছিলেন রাজা রুদ্রপ্রতাপ, কারণ তার বীরত্ব, তার সত্য ভাষণ, তার নির্ভীকতা রাজার কাছে ঔদ্ধত্য বলে মনে হয়েছিল। তাছাড়া এরকম দিনহীন গরিব ব্যক্তি রাজকুমারীকে বিয়ে করার স্পর্ধা দেখাচ্ছে, সেটাও রাজা মেনে নিতে পারেননি। তাই তিনি মকরকেতুকে নির্দেশ দিয়েছেন চণ্ডকে সবার বাইরে নিক্ষেপ করতে। এর ফল কি হলো? ঘ, এর ফল হলো একেবারে উল্টো। মকরকেতু যেই চণ্ডের দিকে এগোতে লাগলো, চণ্ড মকরকেতুকে অবলীলায় কোমর ধরে মাথার উপর তুলে জানলার নিচে ফেলে দিলেন। রাজা, সভাসদ এবং রাজকুমারী সুমিত্রা সকলেই অবাক হয়ে গেলেন। এবার আসছি 7 নম্বর প্রশ্নে। সভা নির্বাক, রুদ্রপ্রতাপের মুখে কথা নেই। ক, কোন সভার কথা বলা হয়েছে? খ, সভা নির্বাক কেন? গ, রুদ্রপ্রতাপের মুখে কথা না থাকার কারণ কি? ঘ, এ ব্যাপারে রাজকন্যা কি বলেন? ক হচ্ছে কোন সভার কথা বলা হয়েছে? তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপের সভার কথা বলা হয়েছে। খ হচ্ছে সভা নির্বাক কেন? চণ্ড রাজদরবারে প্রবেশ করতে চাইলে রক্ষীরা তাকে বাধা দেয় এবং পরে তাকে বেঁধে নিয়ে আসে রাজার সামনে। চণ্ড দিনবেশে থাকলেও তার তেজ ও স্পর্ধা রাজাকে বিস্মিত করে। তিনি মকরকেতুকে আদেশ করেন চণ্ডকে সভার বাইরে নিক্ষেপ করতে, কিন্তু ফল হয় উল্টো। চণ্ডই মকরকেতুকে অবলীলায় কোমর ধরে মাথার উপর তুলে জানলার নিচে নিক্ষেপ করেন। চণ্ডর এই বীরত্ব দেখে সভাসদেরা নির্বাক হয়ে যান। চণ্ড রাজাকে বলেন যে তিনি রাজার আদেশ পালন করেছেন। গ হচ্ছে রুদ্রপ্রতাপের মুখে কথা না থাকার কারণ কি? তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপ ভাবতেই পারেননি যে মকরকেতুর মতো এত শক্তিশালী প্রতিহারীকে অবলীলায় চণ্ডর মতো একজন সাধারণ মানুষ জানলার নিচে নিক্ষেপ করতে পারে। চণ্ড এমনভাবে সে কাজ করে রাজার কাছে এসে দাঁড়িয়ে বলে যে সেই রাজার আদেশ পালন করেছে। তার আচরণে মনে হয় যে সে এই কাজ করতে অভ্যস্ত। রাজা এবং তার সভাসদরা তাই নির্বাক থাকে। ঘ, এই ব্যাপারে রাজকন্যা কি বলেন? এ ব্যাপারে রাজকন্যা বলেন যে বঙ্গদেশে কি কোনো রাজা বা রাজপুত্র নেই যে তার একজন মল্লকে পাঠিয়েছেন? চণ্ড জানান যে বঙ্গদেশের রাজা তিনি প্রবীণ ব্যক্তি, তবে পরাক্রমী, আর তার ছেলের রাজার মতো অতটা পরাক্রম আছে কিনা তা তিনি জানেন না। তবে রাজকুমার রসিক প্রকৃতির মানুষ, আর চণ্ডকে তারা কেউ পাঠায়নি, তিনি স্বেচ্ছায় এসেছেন। 8 নম্বর প্রশ্ন। আমি প্রতিজ্ঞা করছি 3টি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বড়মাল্য দেব, তা সে শূদ্রই হোক বা চণ্ডাল হোক। ক, বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছে? খ হচ্ছে 3টি পরীক্ষা কি কি? গ হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তি কি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে? ঘ হচ্ছে শেষে কি হয়। ক হচ্ছে বক্তাকে আর কাকে উদ্দেশ্য করে বলেছে? বক্তা তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপের কন্যা রাজকুমারী সুমিত্রা। একথা তিনি তালিবনশ্যাম সমুদ্র মেখলা বঙ্গভূমির বাসিন্দা চণ্ডকে উদ্দেশ্য করে বলেছেন। খ হচ্ছে 3টি পরীক্ষা কি কি? 3টি পরীক্ষা হলো, প্রথম পরীক্ষা রাজকুমারীর হাতের মুঠোয় যে মুক্তোটা থাকবে তা মুঠো খুলে বের করে আনা। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে 5 আঙুল পুরু স্ফটিকের দেয়ালের ওপারে থাকবে
একটা সোনার কলস, এপার থেকে তীর মেরে কলসটাকে বিদ্ধ করতে হবে। আর তৃতীয় পরীক্ষা হচ্ছে রাজকুমারী দৌড়ানোর 10 সেকেন্ড পর চণ্ডকে দৌড়ে রাজকুমারীকে ছুঁয়ে দিতে হবে বেদিতে ফিরে আসার আগে। চণ্ডের হাতে তীর ধনুক থাকলেও যদি রাজকুমারীকে কোনোভাবে সেটা কিন্তু বেঁধানো যাবে না, কারণ তাতে রক্তপাত যদি হয় তাহলে কিন্তু চণ্ডকে মেরে ফেলা হবে। আর গ হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তি কি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে? হ্যাঁ, চণ্ড 3টি পরীক্ষায় জয়ী হন। আর ঘ হচ্ছে শেষে কি হয়? রাজকুমারী চণ্ডের কাছে 3টি পরীক্ষায় পরাজিত হন এবং চন্দ্রকে স্বামী হিসেবে মেনে নেন। পরে তিনি জানতে পারেন যে চণ্ড বঙ্গদেশের রাজপুত্র, তার নাম চন্দ্র। অবশেষে রাজা রুদ্রপ্রতাপ তাকে রাজকুমারী সুমিত্রা স্বামী হিসেবে স্বীকার করেন। তাহলে এই যে তোমাদের 8টা আমি প্রশ্ন তার উত্তরগুলো দিলাম, এটা কিন্তু খুবই সোজা। তো এই প্রশ্ন উত্তরগুলো শুধু একবার দেখে নাও, তোমরা রেফারেন্সটা দেখলে বুঝতে পারবে যে কোনটা কে বলেছে। আর গল্পটা তো খুবই সাধারণ গল্প, সুতরাং তোমাদের প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধে হবে না বলেই আমার মনে হয়। আর আমি যেভাবে বললাম সেটা ভালো করে শুনে নিও, তারপর তোমরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে লিখবে। ঠিক আছে, তাহলে আজকে আমি আসছি, তোমরা ভালো থেকো।